আমার এই ঘটনাটা ঘটেছিল আমার খালার সাথে। তো খালা আমেরিকা প্রবাসী, উনি দীর্ঘদিন ধরে আমেরিকায় থাকেন, তবে মাঝে মধ্যে উনি বাংলাদেশে আসেন আমার খালুর বিজনেসের কাজে। তো ওরকম একটা ট্যুরে উনি ওনার বান্ধবীদের নিয়ে ফয়েজ লেকে বেড়াতে গিয়েছিলেন। ওকে। তো ফয়েজ লেকে খুব সম্ভবত ওটা দুপুরের দিকে বা বিকালের দিকে হবে। ওনারা বেশ, ওনার বান্ধবীর কিছু ছেলে মেয়েও ছিল, আরো কিছু আত্মীয় স্বজন ছিল, সবাই মিলে ওনারা নৌ ভ্রমণে বের হন ফয়েজ লেকে। তো বেশ কিছুক্ষণ ভ্রমণের পরে যখন এটা বেশ ভিতরে চলে যায়, ওই সময় একটা খুব জোরে একটা ঘূর্ণিঝড় আসে, একটা টর্নেডোর মতো হয়, এবং এই টর্নেডোটা প্রবল এতই ছিল যে এটা ওনাদের যে নৌকা ওটাকে উল্টে দেয়, এবং বাতাসের তোড় এত বেশি ছিল যে অনেক বড় বড় স্রোতের সৃষ্টি করে আর কি ওই জায়গাটাতে আর কি। তো ওইরকম একটা পরিস্থিতিতে আমার খালার বয়স অনেক বেশি, উনি প্রায় 50 ঊর্ধ্ব বয়স, তাছাড়া শরীরও বেশ ভারী। তো ওই পানি এবং স্রোতের যে তোড় সেটা আসলে ওনার পক্ষে ধারণ করা খুব অসম্ভব হয়ে পড়ে ওই সময়। এবং শুধু তাই না, ওইখানে আপনার ওনার সাথে যারা ছিল তারা কেউই খুব একটা সামাল দিতে পারছিল না। তো খালা আমাকে বলছিলেন যে একটা পর্যায়ে ওনার এমন একটা পরিস্থিতি মনে হচ্ছিল যে উনি আর বাঁচবেন না, এবং উনি আমার খালুর কথা মনে করছিলেন, ওনার ছেলে মেয়েদের কথা মনে করছিলেন যে মৃত্যুর আগে যেটা হয় তাদের সাথে হয়তো আর আমার দেখা হবে না। এরকম একটা পরিস্থিতিতে আউট অফ নোহোয়্যার কোথা থেকে জানি একটা নৌকা চলে আসলো। আচ্ছা। কিন্তু মজার ব্যাপার হলো যে ওখানে কোনো নৌকা ছিল না আশেপাশে ছিল না ওই সময়, ওনাদের নৌকাটাই ছিল, আশেপাশে অন্য কোনো নৌকা ছিল না। তো যখন নৌকাটা আসলো, ওনারা দেখলেন যে ওই নৌকার ভিতরে যারা ছিলেন তারা সবাই সাদা একটা পাঞ্জাবি ধরনের কিছু পরে আছেন, এবং তাদের যে মুখে সাদা দাড়ি। আচ্ছা। এবং তারা খুব দ্রুততার সাথে খালাদেরকে নৌকায় তুলে নেন ওইরকম একটা পরিস্থিতিতে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ওরকম ভারী মানুষ একজন, যেমন উনি তো বেশ বয়স্ক একজন মানুষ, ওনাকে ছোট একটা নৌকায় তুলতে যে পরিমাণ স্ট্রেস দিতে হয় তাতে নৌকা আসলে একটা সাইডে হেলে পড়ার কথা। কিন্তু মজার ব্যাপার হলো ওরা খুব ইফোর্টলেস ভাবে একেবারে তাদেরকে তুলে ফেললো, এবং মনে হলো যে খুব হালকা তুলার কোনো বস্তু তারা উপরে তুলছে, ওদের কাছে ওজনটা কোনো ব্যাপারই মনে হলো না। সবচেয়ে বড় কথা, নৌকাগুলো তো ছোট নৌকা, এই ধরনের একটা স্ট্রেস পড়লে ওটা উল্টে যাওয়ার কথা, যেটা আমরা মনে হয় আর কি বাস্তবে। তো এরকম কিছুই হলো না, এবং সবাইকে তারা খুব এফোর্টলেস ভাবে তুলে ফেললো। তুলে ফেলার পরে খালা লক্ষ্য করলেন যে ওই লোকগুলো যে ভাষায় কথা বলছে ওই ভাষা উনি জানেন না। তো অনেকে আর্গু করতে পারেন চিটাগাংয়ের ভাষা খুব একটু স্ট্রেঞ্জ, মানে অনেক কিন্তু তারপরেও এতটা না যে কিছুই বুঝবেন না। আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে খুবই, আমি একটু বলে দিই, যদি চিটাগাংয়ের ভাষায় কথা বলতেন তাহলে কিন্তু আপনাদেরকে বলতে পারতেন যে চিটাগাংয়ের ভাষায় কথা বলছিল, আমি বুঝিনি। বাট সেটা কিন্তু না, যে ভাষাটা সে ভাষাটা অজানা। এরপরে যেটা হয়েছে, যাই হোক, উনি মনে মনে ভেবেছেন যে বিরাট একটা উপকার করলো, সবচেয়ে বড় কথা জীবন রক্ষা করার মতো। তো উনি মনে ভেবেছিলেন কিছু টাকা পয়সা দিবেন, এরকম স্বাভাবিক ভাবে। কিন্তু ওরা ওনাকে ওই সময় নিয়ে গেল পারে, এবং ওদেরকে নামিয়ে সাথে সাথে ব্যাক করলো। আচ্ছা। কোনো কথা বলারও সুযোগ দিল না, এবং তাদের সাথে কোনো ইন্টারাকশনের চেষ্টাও করলো না, সুযোগই দিল না, ওনারা ব্যাক করে চলে গেল আর কি। তো এটাই হচ্ছে ঘটনা আসলে। তো এটা আমাদের ফ্যামিলিতে বেশ একটু একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা, এই কারণে যে ওটা তো খালার মৃত্যুর মুখ থেকে বেঁচে আসছেন, তো সেই ব্যাপারে আমরা খুবই কনসার্ন ছিলাম। একদম। সো এই ঘটনাটা ঘটে, আমি এক্সাক্ট সময়টা জানি না রাসেল ভাই। এটা ঘটে হচ্ছে আমার বাবার সাথে অ্যাকচুয়ালি, যখন উনি ওনার আরো কিছু রিলেটিভ ওনার মামার লাশ নিয়ে ঢাকা থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। আচ্ছা।
তো ঘটনাটা ঘটে হয়তো আপনার কুমিল্লা ক্রস করার কিছু পরের দিকে, হয়তো যে একটা মাইক্রোবাস থাকে যেখানে লাশটা থাকে আর শুধু ড্রাইভার, আর পিছে পিছে থাকে আমার বাবার গাড়ি আর সাথে আর ওনার কিছু আত্মীয়। তো যেটা হয় যে একটা সময় গিয়ে ওই লাশের গাড়িটা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো তখন আমার বাবা, উনি অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছিলেন, উনি নিজে গিয়ে চেক করেন এন্ড উনি কোনো কিছু নষ্ট পান না, কোনো ফল্ট পান না উনি। তো তারপরে আরো অনেকক্ষণ ওটা নিয়ে নাড়াচাড়া করার পরে, চেষ্টা করার পরে ওরা গাড়িটা স্টার্ট করতে সক্ষম হয়। যখনই ড্রাইভার জাস্ট গিয়ারটা দিয়ে গাড়ি টান দিবে, ওই সময় সে লক্ষ্য করে তার গাড়ির সামনে কিছু একটা যেন নাচছে। তার সামনে একটা অলমোস্ট হিউম্যান টাইপ একটা ফিগার, খুবই মানে এক্স্যাক্টলি সর্ট অফ ট্রান্সলুসেন্ট, পুরোপুরি ট্রান্সপ্যারেন্টও না আবার ওপেকও না, এরকম একটা ফিগার ওর সামনে নাচছে, যেন ওকে যেতে দিতে চাচ্ছে না এই রাস্তাটা দিয়ে, এরকম ভাবে আর কি। তো সে প্রথমে একটু ভয় পেয়ে গেল, পরে সে হচ্ছে জাস্ট একটু সাহস জোগাড় করে ও তার গাড়িটা ওর ভিতর দিয়ে চালিয়ে দেয়। চালিয়ে দেওয়ার পরে ও পার হয়ে যায়। এন্ড ফাইনালি আমার বাবা এবং বাকি যারা আত্মীয় স্বজনরা থাকেন পিছের গাড়িতে, ওনারাও একই জিনিসটা দেখতে পান যে সামনে ওদের একটা কিছু নাচছে। এটা দেখে আমার বাবাও ওই ড্রাইভারকে দেখে একটু সাহস পান যে ভিতর দিয়ে চলে গিয়েছে, ওনারাও চলে যাক। এন্ড হি ডিড দ্যাট, উনিও ভিতর দিয়ে ড্রাইভ করে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে আবার দেখা যায় যে ওই লাশের গাড়িটাতে আবার সমস্যা দেয়া শুরু করে, যে ওই গাড়িটাকে ড্রাইভার কন্ট্রোল করতে পারতেছে না। মাঝে মাঝে অহেতুক পিক আপ উঠে যাচ্ছে, গাড়িটা টান দিচ্ছে, অহেতুক ব্রেক হচ্ছে, এন্ড স্টিয়ারিং দিয়ে গাড়ির ডিরেকশন কন্ট্রোল করা যাচ্ছে না কোনোভাবে। এন্ড হি হ্যাড টু স্টপ এগেইন, আবার থেমে আবার গাড়ি চেক করে, কিন্তু কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। তখন আবার অনেকক্ষণ গুতাগাতি করার পর গাড়িটা স্টার্ট নেয়, নিয়ে আবার ওরা রওনা দেয়। রওনা দেওয়ার কিছুক্ষণ পরে যে সামনের ড্রাইভার, সে আর কি একটা আওয়াজ শুনতে পায় পিছে, গাড়ির পিছন থেকে, যে কিছু একটা হয়তো ঝাঁকাচ্ছে বা নাড়াচ্ছে, অনেক নাড়াচাড়া করা হচ্ছে, এরকম কিছু একটা। তো তখন ড্রাইভার প্রথমে অনেক ভয় পেয়ে সে গাড়িটা জাস্ট সাইড করে থামায়, সাইড করে গাড়ি থেকে বের হয়ে যায়। বের হয়ে গিয়ে গাড়ি থেকে দূরে গিয়ে দাঁড়ায় থাকে। সে ওই সাহসটাও জোগাড় করতে পারে না যে সে অ্যাকচুয়ালি গিয়ে চেক করবে যে কি ঘটতেছে ওই জায়গাটাতে ভেতরে, বিকজ হি নোজ যে ওখানে একটা লাশ আছে। এন্ড আনফর্চুনেটলি বাবার ওই রিলেটিভটার কিছু বদনাম ছিল, যে উনি মানুষ হিসেবে খুব একটা ভালো ছিল না, আচ্ছা, একটু অত্যাচারী টাইপের ছিল। তো পরে আবার আমার বাবারা ওখানে পৌঁছানোর পরে দেখে যে ড্রাইভার ওখানে দাঁড়ায় আছে। কি হইলো, যায় ড্রাইভারের কাছে, বলে এই অবস্থা, ভিতর থেকে ধাক্কা ধাক্কি, নাড়াচাড়া, প্রচন্ড আওয়াজ পাচ্ছি, আমি কি হচ্ছে বলতে পারতেছি না। পরে ওরা যায়, গিয়ে দরজা খুলে দেখে যে না, মোটামুটি যা সমস্যা নাই, হ্যাঁ ওরকমই, যা যেরকম ছিল ওরকমই আছে। তো পরে ড্রাইভারকে আর মানে একলা যাওয়ার জন্য সে কনভিন্স করতে পারে না আমার বাবা, পরে আরেকজন সাথে জয়েন করে। এন্ড আবার সে একই করে রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে আবার সেই একই আওয়াজ, গাড়ির পিছন থেকে ধাক্কা ধাক্কি, এবার আরো জোরে, মনে হচ্ছে যেন খুব ফিয়ার্স একটা কিছু মারামারি হচ্ছে হয়তো বা কিছু একটা। আবার ওরা দাঁড়ায়, এবার আর যে মানে ড্রাইভার যে সাইড হয়, এবার তাকে আর কোনোভাবেই রাজি করানো গেল না যে আসো দেখি পিছে কি সমস্যা। বাট যখন এবার ওরা গিয়ে খুলে দেখে, তখন ওরা দেখতে পায় যে অ্যাকচুয়ালি যে কফিনটা ছিল, ওইটা যে উপরে যে ঢাকনাটা পেরেক দিয়ে লাগানো থাকে, ওটা খুলে এভাবে সাইড হয়ে আছে আর কি, অ্যাজ ইফ ওটা কেউ ধাক্কা দিয়ে খুলছে বা কেউ ফোর্স করে খুলছে, এরকম ব্যাপারটা। বাট লাশটা ঠিক যেভাবে কাফনে পেঁচানো ছিল ঠিক ওভাবেই আছে, কোনো সমস্যা নেই, ওখানে ইয়া হয় নাই, কিন্তু কফিনটা খোলা। এবং কফিনটা তো কেউ খোলেনি না, ওখানে পিছনে কেউ ছিল না, রাইট। আবার তখন ওটাকে জাস্ট কোনোভাবে বসায় টসায়, এখন ড্রাইভারকে আর ফাইনালি কেউ রাজি করাতে পারে নাই অ্যাকচুয়ালি ওই গাড়িটা চালাইতে। পরে আমার বাবা নিজে ওই জায়গায় বসেন, অ্যাকচুয়ালি বসে নিয়ে পরে উনি ড্রাইভ করে নিয়ে যান। তো বাকি যাত্রা পথে অ্যাকচুয়ালি ওনারা তেমন কোনো প্রবলেম ফেস করে নাই আর কি। এটাই ঘটনা ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এটা হয়েছিল, আমি শিক্ষকতা করতাম এই ইউনিভার্সিটিতে জয়েন করার আগে একটা কলেজে ছিলাম, এবং সেই কলেজে
প্রতি বছর আমরা স্টাডি ট্যুরে যেতাম প্রায় 7 দিনের জন্য। আচ্ছা। তো ওইরকমই একটা ট্যুরে আমরা প্রায় 150 স্টুডেন্ট এবং আমরা 5 জন টিচার, সাথে আমাদের একজন ট্যুর গাইড ছিলেন, এই কয়েকজন মিলে আমরা যাই হলো কক্সেস বাজারে। আমরা আরো অনেক জায়গায় যাই, তবে ঘটনাটা ঘটেছিল ওই কক্সেস বাজারে। ওকে। তো আমরা গিয়ে আসলে ওই সময় উঠেছিলাম হোটেল লাবণী বলে একটা সরকারি পর্যটনের একটা হোটেল আছে, এইখানে উঠেছিলাম। তো আমরা ঘটনা কোন জায়গায় ঘটেছিল সেগুলো কিন্তু নাম বলবো না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনারা উঠেছিলেন, ঠিক আছে, ফাইন, কিন্তু যেখানে ঘটনা ঘটেছে সেটা নাম বলবো না, যে জায়গাগুলো ঘটেছে। আচ্ছা, তাহলে কক্সবাজারের কোনো জায়গায় আমরা এভাবে শুনবো। আচ্ছা, তো ওইখানে আমরা রাতের খাওয়ার পরে স্টুডেন্টকে বলি যে তোমরা চলে যাও, রুমে শুয়ে পড়ো, এবং আমরা 6 জন টিচার বাইরে গল্প করছিলাম। আচ্ছা। ওই সময় আমাদের ট্যুরের যে গাইড উনি বললেন যে স্যার, এরকম এখানে একটা কফি খাওয়ার জায়গা আছে, খুবই সুন্দর, তো আপনারা এখানে যাবেন কিনা? তো আমরা ভাবলাম যে এত সুন্দর নাইট এনজয় করে বেরিয়ে যাই। আচ্ছা। তো আমরা গেলাম সেই কফি শপে। তো ওই কফি শপ গুলো বাঁশের তৈরি ছিল এবং নিচে পানি চলে আসতো। তো আমরা সবাই কফি টফি খেয়ে খুব আনন্দেই কাটালাম। এরপরে আমরা প্রায় তখন বাজে রাত 12টা, আমরা ব্যাক করব এরকম একটা সময়। আমরা সেখান থেকে নেমে আমরা গেলাম হচ্ছে, আমরা রিক্সা নিতে চাইলাম আর কি। তো আমাদের সাথে ওই গাইডটা বললো যে আপনারা রিক্সা না নিয়ে এক কাজ করলে পারেন, আমরা বিচ ধরে হেঁটে আমরা যে হোটেলে উঠেছি সেই জায়গায় চলে যেতে আর কি। তো আমরা যথারীতি আবার বিচের দিকে নামতে থাকলাম। তো যখনই আমরা বিচের দিকে নামবো ওই সময় আমার মনে হলো আর কি যে পানিতে, মানে ওই সমুদ্রের যে ফেনাগুলো যেখানে আসে পানি, ওইখানে 2টা লোক পানি তুলছে এবং 2টা লোকেরই পরনে খুব হোয়াইট, গ্লেজিং হোয়াইট কিছু পরা। তো এটা আমার কাছে একটু অদ্ভুতই লাগলো, কারণ অত রাতে কেন ওরকম সাদা পোশাক পরে 2 জন লোক পানি তুলবে। তো আমি যখন আরো কাছে চলে গেলাম, আমার সাথে আমার অন্যান্য কলিগরাও ছিলেন, তখন তারা ওই হোটেলের দিকে আবার মুভ করতে থাকলেন আর কি। তো মুভ করার সময় ওনারা আমাকে আসলে কিছু বলছিলেন না। তো আমিও একটু কনফিউজ ছিলাম, এটা কি আমি ভুল দেখছি না কি। তো আসলে হয় কি, সবাই তো কলিগ এবং একটা ম্যাচিউর, তো কেউ এই ধরনের বিষয়গুলো খুব একটা এক্সপোজ করতে চায় না। এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যে সবাই হাসাহাসি করবে, অথবা আমি জানি না, আমিও বলছিলাম না, আমিও চুপচাপ খালি দেখে যাচ্ছিলাম আর কি। তো আমি যখন ওই অবজেক্ট গুলো যেটাই হোক ওটা মুভ করছে, আমরা ওর পিছন পিছন মুভ করি। তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে ওই অবজেক্ট গুলো মানুষের চেয়ে অনেক লম্বা, প্রায় 8 ফিটের মতো, 7-8 ফিটের মতো হবে, এবং এগুলো মুভ করছিল খুব স্টেডি ভাবে, অর্থাৎ এটার মুভমেন্ট ঠিক মানুষের মতো ছিল না এবং এটা অনেকটা ভাসমান মনে হচ্ছিল আর কি। তো দূরত্ব খুব বেশি ছিল না আমাদের থেকে। আচ্ছা। বিশেষ করে আমার থেকে, কারণ আমি একটু আউট অফ কিউরিয়াসিটি আমি আরো কাছে চলে গিয়েছিলাম আমার দলের থেকে। তো আমার খালি মনে হচ্ছিল কি একটু দেখি, এরকম একটা ব্যাপার। হয়তো আল্লাহ চাননি যে ওদের সামনে আমি যাই বা কিছু একটা। তো হঠাৎ করে আমার আরেক কলিগ, সিনিয়র কলিগ, উনি আমাকে ডাকলেন যে রিয়াজ, তুমি আর সামনে এগিয়েও না, কারণ আমাদের জন্য আমাদের এক রিলেটিভস ওয়েট করছেন, আমরা যেখানে কফি খেয়েছি ওই জায়গায়, তো আমাদের আবার ব্যাক করতে হবে। তো আসলে ওরা সবাই ব্যাক যখন করা শুরু করলো, আমারও আর সাহস হলো না ওটাকে চেস করার বা চেস করার মতন। তো আমি এই পর্যন্তই। তো আমি আবার মনে করছিলাম যে এটা আমার হ্যালুসিনেশন কিনা, কারণ অনেক সময় মানুষ ভুল দেখে বা শীতের রাত ভুল দেখতেই পারে। কিন্তু মজার ব্যাপার হলো যখন আমরা ব্যাক করছি তখন আমার আরেক কলিগ বলছে, স্যার আপনি কি কিছু দেখেছেন? তো আমি বললাম যে হ্যাঁ আমি তো দেখলাম, আপনি কি দেখেছেন? তো উনি আসলে এতটাই ভয় পেয়েছেন, উনি একজন ফিমেল কলিগ ম্যাডাম, তো উনি এতটাই ভয় পেয়েছেন যে উনি যথেষ্ট, মানে ওনার মুখ টুক সাদা হয়ে গেছে এরকম একটা ব্যাপার, এবং
আমি পরে শুনেছি উনি রাতে ঘুমাতেই পারেনি, সারা রাত জেগেছিলেন ওই ঘটনার পরে। এই আর কি, এরকম একটা ঘটনা। এবং এর আপনি কক্সবাজারে দেখেছেন? যাই হোক, একজন আমাদের ঢাকার গল্প বলছেন, আরেকজন বলছেন কক্সবাজারে। আমি আর আমার এক ফ্রেন্ড বরিশালে ছোটখাটো ফটোগ্রাফি করি। আমাদের একটা স্বভাব হলো আমরা সময় পেলেই দূরে কোথাও ঘুরতে যাই। তো আমি যেটা দেখেছি, আমরা একটা এলাকায় ঘুরতে গেছি। তো এলাকাটার বর্ণনাটা দিয়ে নেই। হাইওয়ে পাশে একটা এলাকা, নির্জন পরিবেশে। তো ওখানে একটা হোটেল ছিল, অনেক সুন্দর হোটেলটা, 4 তলা। হোটেলটার রুমের একটা সাইড, মানে যে সাইডটা হচ্ছে রাস্তার ওয়াল, ওই ওয়ালটা ফ্লোর থেকে একদম সিলিং পর্যন্ত পুরোটাই গ্লাস দেয়া। আর নিচ থেকে একদম রাস্তা হোটেলটার পাশ থেকে। হোটেলটার বের হওয়ার পরে, মানে গেট থেকে বের হওয়ার পরে হাতের বাম দিকে গেলে পরে শহরের দিক এবং হাইওয়ে, আর ডান দিকে গেলে পরে ছোট্ট একটা গেট আছে, মানে একটু দূর সামনে গেলেই গেট আছে। গেটের পরে একটা মাঠ, মাঠটা ময়লা আবর্জনায় ভরা। আর একদম মাঠের শেষ প্রান্তে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটা 5 তলা, আর আশপাশে কোনো বিল্ডিং হয় না ওখানে, আর নাইও। এটা হচ্ছে ওই মোটামুটি একটা এলাকার বর্ণনা। আর যে হোটেলটার সামনে কয়েকটা চায়ের দোকান আছে, ওরকমের বড় কোনো দোকানও নেই, লোকজন খুব বেশি একটা থাকে না ওখানে। আমরা দুজন ওই হোটেলটাতেই উঠি। তো বিকেলবেলা আমি আর আমার ফ্রেন্ড একটু ফটোগ্রাফি করতে বের হই, নিজেদের ছবি তুলি। তখন একটা মেয়ে এসে আমাদের সাথে নিজে থেকেই কথা বলে। মেয়েটা আমাদের থেকে হয়তো 3-4 বছরের বড় হবে। তো সে এসে প্রথমে যে কথাটা বলে সেটা হচ্ছে আমরা প্রফেশনাল ফটোগ্রাফার কিনা আর ওয়েডিং করি কিনা। তো আমরা বললাম হ্যাঁ। তো সে আবার রিপ্লাই দিল যে আগামীকালকে তার ভাইয়ের বিয়ে আছে, আমরা কি ওখানে ওয়েডিং এর ফটোশুট করতে পারি না? তো আমরা চিন্তা করলাম যেহেতু ঘুরতে আসছি, প্লাস এখানে দিয়ে আমার কিছু টাকা পয়সা ইনকাম হয়, তো ভালোই। তো আমরা অন্য কোনো দিক চিন্তা ভাবনা না করে রাজি হয়ে যাই। বিয়েটা ছিল মাঠের পাশের ওই 5 তলা বিল্ডিংটাতে, এই বিল্ডিংটার আশপাশে আর কোনো বিল্ডিং নেই। তো আমরা পরদিন যথারীতি যেভাবে যাই আর কি, আমাদের ক্যামেরা নিয়ে এবার চলে যাই। বাড়িটা বেশ ভালো সুন্দর সাজানো গোছানো ছিল। ওদের বিয়েটা ছিল 5 তলাতে। তো আমরা যেভাবে করি সবার ছবি তুলতে শুরু করি। পেমেন্টের সাথে সাথে আমাদের কিছু গিফটও দেয়, আর রাতের খাবারটাও দিয়ে দেয়। সাধারণত কোনো ওয়েডিং এ এই ধরনের কিছু ঘটে না। তারপর আমরা আসি, ওইভাবে ওগুলো নিয়ে চলে আসি। এর পরের দিন সকালবেলা ওই পথেই আমরা ঘুরতে যাই, আমি আর আমার ফ্রেন্ড। তো আমার ফ্রেন্ডটা ওই ফ্যামিলিটাকে নিয়ে কিছু উল্টাপাল্টা কথা বলে, মানে একটু ফান করে মজা করে কথাগুলো বলতেছিল। বাট কথাগুলো এতটা আস্তে ছিল যে আমি আর আমার ফ্রেন্ড ছাড়া আর কেউ শোনার কথা না, আশপাশে কোনো লোকজনও ছিল না। তো আমরা মাঠটা ক্রস করে একদম যখন গেটের কাছে চলে আসছি, তখন দেখি আপু গেটের সামনে দাঁড়ানো। তো আমরা আপুর সাথে কথা বলতে যাচ্ছিলাম, বাট আপু খুবই রাগিত অবস্থা ছিল, মানে প্রচুর রাগ হয়ে আছে। তো উনি বলতেছে যে আমরা কেন তার এবং তার পরিবার সম্পর্কে এরকমের কথা বলছি। আমরা আপুকে এটা বোঝানোর চেষ্টা করছিলাম যে যেটা বলা হয়েছে সেটা মজা করে বলা হয়েছে, এমন সিরিয়াস কিছুই না। কিন্তু আপু খুব রেগে যাচ্ছিল। তার রাগের মাত্রাটা এতটাই হয়ে গেছে যে তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে যাই। আমি ওখান থেকে দৌড়ে পালিয়ে আসি, আমার ফ্রেন্ড ওখানেই থেকে যায়। আমি দৌড়তে যখন হোটেলের নিচ পর্যন্ত চলে আসি, তখন হোটেলের দারোয়ান জিজ্ঞেস করছিল আমি কেন এইভাবে দৌড়াচ্ছি। তো আমি তাকে বললাম যে গতকাল ওই বিল্ডিং এ একটা ওয়েডিং করা হয়েছে, আর সেই ওয়েডিং এর যে আপু ছিল উনি আমাদের উপর একটু ক্ষিপ্ত হয়ে গেছে। তো আমি ভয় পেয়ে দৌড়াচ্ছি। দারোয়ান যথারীতি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল এবং বলল গত 8 বছর যাবৎ ওই বিল্ডিং এ কেউই থাকে না। আমি অবাক হয়ে যাই, কারণ গতকালই ওই বিল্ডিং এ আমি একটা ওয়েডিং শুট করে আসলাম। আমি জিজ্ঞেস করলাম কেন 8 বছর যাবৎ ওই বিল্ডিং এ কেউ থাকে না কেন। তারপর উনি বলল ওই বিল্ডিং এর যে মালিক, ওনার 2টো সন্তান ছিল, একটা ছেলে এবং একটা মেয়ে। ওনার ওয়াইফ মারা যাওয়ার পর উনি দ্বিতীয় বিয়ে করেন। এরপরে একটা সময় উনি নিজেও মারা যান। এরপরে ওই ছেলে এবং মেয়ের যে সৎ মা ছিল
সে ওদের উপর অনেক টর্চার করত। তো একটা সময় ছেলেটার বিয়ে ঠিক হয়। যেদিন বিয়ে ওই দিন ছেলেটার কোনো একটা জায়গা থেকে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু সকালবেলায় ওই সৎ মায়ের সাথে মেয়ের অনেক বড় রকমের একটা ঝগড়া হয়। এত বড়ই ঝগড়া হয় যে মেয়ে তার সৎ মাকে নিয়ে ছাদ থেকে ঝাঁপ দেয় এবং দুজন ওখানেই মারা যায়, আর বিয়েটাও ক্যান্সেল হয়ে যায়। এরপর আর বিয়েটা হয়নি। আমি এটা শুনে আরো বেশি ঘাবড়ে যাই। আমি সরাসরি আমার রুমে চলে যাই। রুমে গিয়ে আমি আমার ক্যামেরাটা বের করে একটু চেক করি। সব থেকে অবাক করার ব্যাপার হলো ক্যামেরাটাতে ছবি ছিল, কিন্তু কোনো মানুষের ছবি ছিল না, শুধুমাত্র পুরনো বিল্ডিংটার 8 বছর পুরনো যে বিল্ডিং হয়ে থাকে রুমের ভিতরে ওই রকমের ময়লা আবর্জনা। বাট আমরা বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তুলেছি, যেমন একটা ওয়েডিং এর ছবি তোলা হয়ে থাকে ঠিক তেমনই ছবি তোলা হয়েছে, কিন্তু সব পুরনো বিল্ডিং, আসবাবপত্র এইসবের ছবি তোলা হয়েছে। কোনো মানুষই ছিল না ওখানে। এটা দেখে আমি আরো বেশি ভয় পাই। তো আমি চিন্তা করলাম যে এখানে আর এক মুহূর্ত থাকবো না, যে করে হোক আমাকে বাড়ি ফিরতে হবে। আমি সব নিলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে নিলাম। আমি যখন ব্যাগটা গুছিয়ে বের হবো ঠিক তখন দেখি ওই আপুটা আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে, তার শরীরে রক্ত মাখা। আমি ধরে নিয়েছি আমার ফ্রেন্ড আর বেঁচে নেই, আমাকে ওখান থেকে পালিয়ে ফিরতে হবে। কিন্তু আপু আমার দিকে দৌড়ে এসে আমাকে নিয়ে 4 তলার গ্লাস ভেঙে নিচে ঝাঁপ দেয়। সে আমাকে মারার জন্য একটা হাত গলার উপরে চেপে ধরে। তখনই আমার ঘুমটা ভেঙে যায়। আমি প্রচুর পরিমাণে ঘামছিলাম। আমি বোঝাতে পারবো না ঠিক ওই মুহূর্তটা কেমন অনুভব হচ্ছিল। আমি বারবার খেয়াল করছিলাম যে আসলে আমি জীবিত কিনা, আমি বেঁচে আছি কিনা। এমন স্বপ্ন আমি কোনোদিন দেখিনি। আমি সাথে সাথে আমার ফ্রেন্ডটাকে ফোন দিই, শুধু এতটুকুই বলি তুই ঠিক আছিস। ও জিজ্ঞাসা করে কেন, কি হয়েছে, জাস্ট আমি ফোনটা কেটে দেই। এরপরে আমি যখন ওয়াশরুমে যাই তখন যেটা দেখি সেটা হচ্ছে আমার গলার পরে আঙুলের ছাপ ছিল। বাট আমার মনে হচ্ছে সেটা হয়তো আমি ঘুমের মধ্যে আমার নিজের হাত থেকেই নিজের গলা চেপে ধরেছে, এই টাইপের কিছু একটা হতে পারে। বাট আমি ওই ফিলিংসটা কোনোদিনই ভুলতে পারবো না। মানুষের মৃত্যু এতটা কষ্টের হতে পারে, আমি অনুভব করেছি মৃত্যুটা কতটা কষ্টের হতে পারে। এটা আপনাদের ভালো লাগবে কিনা সেটা আপনাদের ব্যাপার, বাট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। রাসেল ভাই, আমার যে গল্পটা সেটা মূলত আমার না, আমার একটা ফ্রেন্ডের নাম ইশতিয়াক। সে তার বাবা একজন সরকারি কর্মকর্তা। তো তার সরকারি কর্মকর্তা হওয়ার কারণে যেটা হয় যে তাদের বিভিন্ন জায়গায় তার পোস্টিং হয়। সে পোস্টিং হতে হতে তাদের একটা জায়গায় পরে ব্রাহ্মণবাড়ি একটা এলাকায়। আচ্ছা। তো এলাকার মধ্যে তাদের যে বাড়িটা ছিল সেটা পড়েছিল একটি প্রাইভেট প্রপার্টির একটু পাশ থেকে। ফলে যেটা হয়েছিল যে 3 রুমের বাসা ছিল এবং আমার যে ফ্রেন্ডটা, সে ফ্রেন্ডের রুম ছিল একদম শেষ মাথায়। আচ্ছা। এবং শেষ মাথায় পড়ার কারণে ওই যে প্রাইভেট প্রপার্টির কথা বললাম ওটার একদম মানে বাউন্ডারির মধ্যে পড়েছিল তার রুমটা। ফলে সে যদি মানে তার রুমে জানলা খুললে ওই বাউন্ডারির ভিতরে চোখ পড়তো এবং সেখানে কিছু ছোট ছোট ঝোপঝাড় ছিল। ছোট মানে একদম পুরো জঙ্গল টাইপ না, জাস্ট হালকা পাতলা গাছপালা 2-1টা। তো রাত্রবেলা স্বাভাবিক কোনো লাইট টাইট ঠিকানা, কারণ মহাশয় শহর, ওখানে জাস্ট হালকা অন্ধকার থাকে। তো ঘটনা অনুসারে সে একদিন প্রথম কয়েকদিন তার কোনো সমস্যা না খুব একটা বাসার মধ্যে। তো কয়েকদিন যাওয়ার পর সে দেখতে পায় যে তার যে ঝোপঝাড় যেটা সেখান থেকে যে ছোট ছোট বিন্দু বিন্দু আলো জ্বলছে। এখন সে মনে করা হয়তো জোনাকি পোকা বা ওই ভিতরে বাসা থেকে কোনো আলো বের হচ্ছে। তো সে ওটাকে আর কোনো পরোয়া করে না, সে জিনিসটাকে নরমালি ফেলে দেয়। তো এরপর যেটা হয় যে সে কয়েকদিন পর জিনিসটা লক্ষ্য করে যে ওটা জিনিসগুলো একটা জায়গায় ফিক্সড হয়ে আছে, স্থির হয়ে আছে এক জায়গায়, মানে ওটা কোনো মুভমেন্ট নেই, মানে এক জায়গায় সেই জিনিসগুলো জোড়া জোড়া অবস্থায় এক জায়গায় স্থির হয়ে আছে। তো ফলে যেটা হয় যে সে বুঝতে পারে যে জোনাকি পোকা হতে পারে না, কারণ জোনাকি পোকা যেটা হয় যে আর জলে নেভে এবং একগুলো উঠতে থাকে জিনিসগুলো। তো সে প্রথমে জিনিসটা করে তার মাকে বলে, তার মা বলে যে হ্যাঁ হয়তো হতে পারে কোনো আলো টালো বা অন্য দূর থেকে আসে, তুমি জিনিসটাকে হয়তো অন্যভাবে দেখছো। সে ওটাকে সেভাবে আমলে নেওয়ার পর সে কয়েকদিন যাওয়ার পর দেখে যে ওই জোড়াগুলো আরো বাড়ছে দিন দিন, ওই যে আলোর জোড়াগুলো দিন দিন আরো বাড়ছে।
এবং বাড়ছে পর জোড়াগুলো আরো উজ্জ্বল হচ্ছে। আগে মানে ছোট আলো স্তিমিত আলো ছিল, জিনিসগুলো আরো বড় হচ্ছে দিন দিন, এবং উজ্জ্বল হচ্ছে আরো। হ্যাঁ, আচ্ছা। তো সে এই জিনিসটা দেখার পর সে জিনিসটা আরো ভয় পায়। ভয় পাওয়ার পর তার মাকে আবার একই কথা বলে, তার মা একই কথা বলে যে তুমি তোমার হ্যালুসিনেশন টাইপের কিছু একটা, যে তুমি জিনিসটাকে ভয় পাচ্ছ। তো যেটা হয় যে এরপর যে 1 মাস পর ভয়ঙ্কর কাহিনীগুলো মানে শুরু হয় মূলত, যে সে দেখতে পারে আসলে কোনো আলো না, ওগুলো মূলত কোনো মানুষের চোখ টাইপের কিছু ছিল। সে বুঝতে পারে যে জঙ্গলের মধ্যে থেকে অবয়ব টাইপের কিছু একটা বের হয়ে আসছে, মানে দিন যত যাচ্ছে জিনিস কত তার জানলার কাছের দিকে আসছে। আচ্ছা। এবং পরবর্তীতে 1-1.5 মাস হওয়ার পর সে পুরো বুঝতে পারে যে হ্যাঁ ওগুলো মানুষ, এবং রাত্র হলেই ওগুলো তার জানলার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। তারা কোনো কিছু করতো না, তারা কোনো ভৌতিক কোনো কর্মকলাপ করতো না, তারা জাস্ট দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকতো জানলা থেকে। এবং যতদিন যায় এবং একটা দিন কয়েকদিন 1-1.5 মাস পর জিনিসটা অনেক ভয়ঙ্কর রূপ নেয়। ভয়ঙ্কর রূপ নেয় বলতে সে রাত্রবেলা যথারীতি সবার জিনিস শেয়ার করে, তার বাবা বলে ঠিক আছে সকালবেলা আমরা জিনিসটা দেখবো, এই প্রপার্টির মধ্যে দেখবো যে আসলে কাহিনীটা কি। কিন্তু রাত্রবেলা তারা যে যখন ঘুমাতে যায় তখন সে দেখতে পারে যে জানলা খুলে যে 4-5 জন লোক তার জানলার সামনে স্থির হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে, মানে যে আলোগুলো দেখতো সেগুলো একদম তার জানলার সামনে। আচ্ছা। এবং মানে কয়েকজন লোক তার দিকে স্থির হয়ে তাকিয়ে রয়েছে, তারা কিছু করেন, কথা বলে না, তাদেরকে জিজ্ঞেস করে সে আপনার কার, আপনার কি চান, তারা কোনো অ্যান্সার দেয় না, তারা জাস্ট তার দিকে তাকিয়ে থাকে। এটা দেখার পর সে প্রচন্ড ভয় পায় এবং তার মা বাবাকে ডাক দেয়। তার মা বাবাকে সে একই জিনিস দেখে যে হ্যাঁ কয়েকজন লোক এসে তার দিকে তাকিয়ে রয়েছে, এবং তারা তাদেরকে ডাক দেয়, তাদেরকে জিজ্ঞেস করে, তারা কোনো কথা বলে না, একদম চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, একদম তাকিয়ে থাকে। এবং সবচেয়ে আজব বিষয় 4-5 জন লোক থাকে, একজন হলে কথা ছিল 4-5 জন লোক তার দিকে তাকিয়ে থাকে। এরপর তারা জিনিসটা বুঝতে পারে যেটা ভয়ঙ্কর কিছু রূপ দিতে পারে। পরে তারা পুলিশে ফোন দেয়, এবং পুলিশে ফোন দেওয়ার পর ওই এলাকার মধ্যে যেটা বললাম যে প্রাইভেট প্রপার্টি, সেটার মধ্যে ঢুকে দেখে যে না ওখানে কিছু নেই, জাস্ট ঝোপঝাড়, যেটা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল। তো এরপর এই ছিল কাহিনী। তো পরে তারা ওই বাড়িটা পরে চেঞ্জ করে ফেলে। ওকে। রাসেল ভাই, অ্যাকচুয়ালি ঘটনাটাই ঘটেছিল আমার একটা আঙ্কেলের সাথে। আঙ্কেল একসময় তার পারিবারিক একটি ঝগড়ার কারণে আন্টি থেকে একটু দূরে, ওদের দোতলা আছে, দোতলা কমপ্লিট হয়নি, তো দোতলাটি স্টোর হিসেবে ব্যবহার করে, তো সেখানে শুয়েছিল রাত্রেবেলা। তো উনি চিন্তা করেছিল যে উনি আজকে আর ঘরে যাবে না, রুমে যাবে না, দোতলায় থাকবে। তো একটি পর্যায়ে দরজাটি খোলা ছিল, একটি পর্যায়ে দেখতে পেল যে কোনো বাইরের আলোতে দেখতে পেল কোনো কিছু মানুষের অবয়ব তার রুমে আসলো। উনি ভাবলেন হয়তো বা আন্টি এসেছে ওনার রাগ ভাঙাতে, তো উনি চুপচাপ শুয়ে থাকলেন। একটি পর্যায়ে যেটি হলো, ওই অবয়বটা এসে আঙ্কেলের বডিতে বসে পড়লো, বসে সরাসরি আঙ্কেলের গলা চেপে ধরলো। তখন আঙ্কেল সরিকে ওনার হাতটা তুলো, বুঝতে পারলো যে এটা মানুষ নয়, লোমশ একটা প্রাণী। তো আঙ্কেল বুঝতে পারলো যে এটা মানুষ নয়, সাথে সাথে সে আয়তার কুরসি পড়া শুরু করে দিল। একটি পর্যায়ে সেটা আস্তে আস্তে তার বুক থেকে শরীরে নেমে গেল, নেমে দরজা দিয়ে বের হয়ে চলে গেল। আঙ্কেল সেখানে আর একটি মুহূর্ত থাকলেন না, সরাসরি নিচে নেমে আসলেন, নিচে নেমে দরজা নক করলেন। ঠিক কিছুক্ষণ পর আন্টি এসে দরজাটা ওপেন করলো, তখন দেখতে পেল তারা সবাই ঘুম চোখে আছে। এই কাজটি এটি অবশ্যই আন্টির করা নয়, কোনো মানুষেরও কাজ নয়। আঙ্কেল বুঝতে পারলো, তারপর সাথে সাথে আঙ্কেল ঘরে চলে আসলো। পরের দিন সকালবেলা এটি সবার সাথে শেয়ার করলো ঘটনাটি। ওকে, ধন্যবাদ আপনাকে। তো উনি আগে গাড়ি চালাতো, একটি অ্যাম্বুলেন্সের কোন একটি মেডিকেলের নাম বলতে নিষেধ করেছে। তো ঘটনাটি ছিল একটি লাশ নিয়ে, তাকে একটি লাশ নিয়ে যেতে হবে ঢাকার বাইরে। তো এই সময়টিতে তিনি ছিলেন হসপিটালে। তো এখানে আপনার একটি যারা আত্মীয় স্বজন আছে লাশের, তারা অনেক রিকোয়েস্ট করলো যে হ্যাঁ আপনি নিয়ে যান লাশটি। তো উনি বলতেছে যে না, এখন অনেক দেরি হয়ে গেছে, এটা সকাল সকাল হলে ভালো হতো। একটি পর্যায়ে না, আত্মীয় স্বজনরা বলছে যে হবে না, আপনাকে এখনই নিতে হবে, তো এটা সব রেডি আছে, আপনার জানাজা হলেই এটা মাটি দিয়ে দিবে। তো ঠিক আছে, একটি পর্যায়ে সে রাজি হলো এবং তার সহকারীকে বললো যে চলো গাড়িতে চলো, একসাথে চলে লাশটি নিয়ে যায়। আর সেখানে দেরি না করে, যেহেতু ঢাকার বাইরে যেতে হবে, তো তাড়াতাড়ি রেডি হতে হবে। আচ্ছা। একটি সময়ে তারা রওনা দিল। ঢাকা পার হতে হতেই রাত হয়ে গেল। রাত হয়ে যখন ঢাকা পার হয়ে তারা গ্রামে প্রবেশ করলো, ওই সময়টিতে আনুমানিক 2টা বাজে। একটি পর্যায়ে যেতে যেতে দেখা যায় যে উনি যে ড্রাইভার জয়নাল আঙ্কেল, তিনি বলে তার সহকারীকে চলো অনেক তো গাড়ি চালিয়েছি, তো একটু কিছু খেয়ে নিলে দেখা যায় ঘুম ভাবটাও চলে যাবে। তো একটা পর্যায়ে দেখা যায় রাস্তা থেকে নেমে কিছুটা দূরে দেখা যায় যে একটা দোকান আছে, চায়ের দোকান। তো উনি গাড়িটা রাস্তার সাইডে রেখে ওরা দুজনই চলে আসলো সেই দোকানটিতে। দোকানে এসে বসলো, কিছু খাওয়া দাওয়ার পর সহকারীকে বললো যাও তুমি যাও, গাড়িতে গিয়ে বসো, আমি আসতেছি, আমি বিল দিয়ে আসতেছি।
একটি পর্যায়ে যে সহকারীটি চলে গেল, সে একটু পর দৌড়ে আবার ফেরত আসলো, সে হাঁপাইতেছে। তো জয়নালকে জিজ্ঞেস করলো, কি রে, তোর কি হয়েছে? পরে বলতেছে যে, ওস্তাদ, সামনে যেটা দেখতে পেলাম, যে গাড়ির সামনে দেখলাম যে গাড়ির যে পিছনে যে লাইট জ্বলছে, সেখানে দেখতে পেলাম যে ছায়াটা দেখতে পেলাম যে লাশটা বসে আছে। তো পরে জয়নালকে বলতেছে যে, না, তুই এটা হয়তো বা ঘুমের ভুল দেখছিস, এটা কিছু না, ঠিক আছে? পরে না কয়, আমি দেখছি, যেটা দেখছি শিওর দেখছি। তো বলছে, না, তুই ভুল দেখছ, আচ্ছা আস, আমার সাথে আস। পরে ওনারা দুজন গাড়ির দিকে আগাচ্ছে, দূর থেকে দেখতে পেল একটা পর্যায়ে যে ঠিকই লাশটি বসে আছে, ছায়াতে সেটা দেখতে পেল। গাড়ির পিছনটিতে দেখতে পেল যে লাশটা বসে আছে। তো তারা তো দেখতে পেল আসলেই তো, আপনার জয়নালকে বললো, আসলেই তো লাশটা তো বসে আছে, তো কি করা যায়? তো গাড়ি তো বসতে পারতেছে না, খুব ভয় পাচ্ছে দুইজন। তো ওরা কি করলো, যে গাড়ির আপনার অ্যাম্বুলেন্সের যে ফ্রন্ট সাইডটি আছে, গ্লাসটি, সেই গ্লাসটির সামনে এসে দাঁড়ালো এবং উকি দিয়ে দেখতে চেষ্টা করলো যে আসলে লাশটি এখন মানে কি অবস্থায় আছে। তো এখন চিন্তা করতেছে যে গাড়িটা কি চালাবো না। তো একটি পর্যায়ে যখন উকি মেরে দেখতে চায় যে লাশটি কি অবস্থায় আছে, হঠাৎ করে দেখেন লাশটি তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। এইটা দেখে তো সহকারী একদম অজ্ঞান হওয়ার অবস্থা, মানে একটা চিৎকার দিয়ে অবস্থা। জয়নাল আঙ্কেল কোনো কথাই না বলে তার হাতটা ধরে দিল এক দৌড় দিয়ে ওই দোকানের সামনে যেয়ে তারা দুজন খুব হাঁপাইতে লাগলো। তখন দোকানদার বললো যে কি হয়েছে, তখন তারা বললো যে এই ঘটনা। সেই থেকে তারা আর গাড়ির কাছে যাচ্ছে না, বলছে যে ঠিক আছে, যেভাবে থাক এখন থাকুক, দেখা যায় পরে কি হোক। গ্রামের যে মানুষগুলো ওনারা তাড়াতাড়ি উঠে যায়, প্রায় ফজরের পরপরই তারা উঠে যায়। ওনারা ওয়েট করলো, প্রায় 1-1.5 ঘন্টার মতো ওয়েট করলো, আজান দিল। তো ফজরের সময় কিছু মানুষজন আসলো, এসে তাদেরকে সবকিছু খুলে বললো এই ব্যাপার। তখন আচ্ছা ঠিক আছে, তো কয়েকজন মিলে তারপর গাড়িটা সামনে গিয়ে দেখলো, চেক করে দেখলো সব ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তারা রাত্রে যা দেখেছে এটার মধ্যে কিছু মিল নেই, সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো গ্রামের একজন মানুষ নিয়ে গাড়িটাতে বসলো এবং গাড়িটাতে চালিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে দিল লাশটি। ঠিক তখন তারা কি করলো, যে সেখানে একটা গোসল করে আবার ঢাকায় ফেরত আসলো। আসার পর সেই জয়নালাকে সেই অ্যাম্বুলেন্সের চকটা ছেড়ে দিল, তখন থেকে সে আর ড্রাইভারি করেনি। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার দুই বোনকে নিয়ে। তো এক সন্ধ্যাবেলা আমরা আর কি যাই আমার প্রতিবেশী বাসায়, তো ওইখানে অনেকক্ষণ থাকা হয়। তো তামু বলে আপুদেরকে, যাও যা বাসায় সন্ধ্যাবাতি দাও। তো আপুরা যথারীতি আয়সা পড়ে বাসায় এসে দরজা খুলে, তো হঠাৎ করে দেখে কি যে রান্নাঘরে প্রচুর পরিমাণ আলো জ্বলছে আগুনের। তো আপুরা ভাবে যে আম্মু গ্যাস স্টোভ জ্বালায় রাখছে। তো বলে রাখা ভালো যে তখন গ্যাস স্টোভের রান্না বন্ধ হয়ে গেছিল, সবাই হিটার জ্বালাইতো। তো আপুরা যখন যায় এই মোমেন্টে যায় দেখে যে হিটারে আগুন জ্বলতেছে। মানে অ্যাকচুয়ালি হিটারে কিন্তু আগুন জ্বলার কথা না ভাইয়া, ঠিক আছে? তো আপুরা ভয় পায় বা চলে আসে, ডাইনিং এ আসে। তো ডাইনিং এ আসার মোমেন্টে আপুরা দেখে কি যে ডাইনিং এর পর্দাটা হালকা করে লড়তেছে। তো আপুরা ভাবে হয়তো কি না কি বিরাট হবে, একটু দেখে যাই। তো তাকায় থাকে, হঠাৎ করে দেখে কি একটা মাথা আসতেছে গ্রিল থেকে, আস্তে আস্তে করে মাথাটা আসে। মাথাটায় কোনো চামড়া কিংবা ত্বকের কোনো অস্তিত্ব থাকে না, শুধু মাথাটা রক্তাক্ত। তো এই দেখে আমার এক বোন অজ্ঞান হয়ে পড়ে যায়, আর আরেক বোন চিৎকার করে দৌড়ে বাহিরে চলে যায়। তো পরে আর কি মানুষজন আসে, আইসা আপুকে উদ্ধার করে, মাথায় পানি টানি দিয়া জ্ঞান ফিরায়। তো পরে আমরা বাসায় আসি, আইসা জানতে পারি যে এই অবস্থা। পরে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপু 2-1 দিন যাবত খুবই অসুস্থ থাকে, তারপরে স্বাভাবিক হয়ে যায় আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য।